হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাসে আমরা গ্যাসের আচরণ সম্পর্কিত যেটুকু বিষয় আমাদের বাকি আছে সেটা আলোচনা করব। আমরা চার্লস বয়েলের সূত্র পড়েছিলাম, সেগুলো জেনেছিলাম এবং সেখান থেকে কীভাবে গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার পরিবর্তন বা গ্যাসের চাপের সঙ্গে আয়তনের যে পরিবর্তন সেগুলো আমরা করেছি, পরম শূন্য উষ্ণতা। এখন প্রথমে আমরা একটা ছোট্ট জিনিস আলোচনা করে নিই, যেটা হচ্ছে প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতা। প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতা। আমরা প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কি বুঝব? না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলা হচ্ছে প্রমাণ চাপ। আবার বলছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ চাপ। আর প্রমাণ উষ্ণতা মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে বলা হয় প্রমাণ উষ্ণতা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে বলা হয় প্রমাণ উষ্ণতা। এখন প্রমাণ চাপের মানটা আমরা বার করব। প্রমাণ চাপের মান P = H rho G, এই সূত্র দিয়ে করব। H হচ্ছে ওই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, রো হচ্ছে পারদের ঘনত্ব, জি হচ্ছে সেই স্থানে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে 76 সেমি, পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সিসি, আর জি হচ্ছে 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। এগুলো যদি আমরা গুণ করি তাহলে পাবো 1.013, আমরা এই 3 ধর, ঠিক আছে, ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের মান হলো এটা, আর এসআই পদ্ধতিতে হবে 1.013 ইন্টু 10⁵ হয়ে যাবে নিউটন পার মিটার স্কয়ার। আবার এটা কি আমরা বলছি, এটা কি বলছি, বা পাস্কেল। কারণ 1 নিউটন পার মিটার স্কয়ার মানেই হচ্ছে 1 পাস্কেল। এটা হচ্ছে প্রমাণ চাপের মান আমরা জানব। এখন আমরা যে চার্লস বয়েলের সূত্র যেটা আমরা করেছিলাম, চার্লস বয়েলের সূত্রটা আমরা পৃথকভাবে আলোচনা করেছিলাম। চার্লস বয়েলের সূত্রকে আমরা পৃথকভাবে আলোচনা করেছিলাম। এখন আমরা ওই জন্যে এবার আমরা একটা আদর্শ গ্যাস সমীকরণ যেটা সেটা তৈরি করব। অর্থাৎ চার্লস বয়েলের সূত্রকে সমন্বয় করে যেটা পাবো সেটা কি বলা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। দেখা যাক, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। ধরা যাক কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V, চাপ P এবং পরম উষ্ণতা হচ্ছে T। তাহলে গ্যাসের আয়তন হচ্ছে V, চাপ হচ্ছে P এবং পরম উষ্ণতা হচ্ছে T। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? বয়েলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে V ভ্যারিজাস 1/P যখন T হচ্ছে স্থির। আবার চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি V ভ্যারিজাস T
যখন পি হচ্ছে স্থির, যখন পি হচ্ছে স্থির, এই দুটোকে কম্বাইন করলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে ভি ভ্যারিজাস টি বাই পি। এবার একটা সমান চিহ্ন দিয়ে কে দিচ্ছি, কে টি বাই পি। কে সমান হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, নট ইকুয়াল টু জিরো, নন জিরো কনস্ট্যান্ট। তাহলে পিভি ইজ ইকুয়াল টু কেটি। এটা হচ্ছে চার্লস বয়েলের সমন্বয় সূত্র করলে পিভি ইজ ইকুয়াল টু কেটি পাচ্ছি, পিভি ইজ ইকুয়াল টু কেটি। এখন এই কেটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা কি করব, গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবকটাকে আমরা কে ইজ ইকুয়াল টু আর দ্বারা রিপ্লেস করব। তাহলে পিভি ইজ ইকুয়াল টু আর টি, এটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু আর টি। এটাকে আমরা বলতে পারি যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, পিভি ইজ ইকুয়াল টু আর টি 1 মোল গ্যাসের ক্ষেত্রে। আর পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, স্মল এন, কিন্তু এটা হচ্ছে এন মোল গ্যাসের ক্ষেত্রে। this PV is equal to RT বা PV is equal to nRT। 1 মোল গ্যাসের ক্ষেত্রে PV is equal to RT, আর n মোল গ্যাসের ক্ষেত্রে PV is equal to nRT। এখন এই যে সূত্রটা বা এই যে ম্যাথমেটিক্যাল ফরমেশনটা হলো, এটা কি বলা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আর আদর্শ গ্যাস কাকে বলবো, যে গ্যাস চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র বা চার্লস মেনে চলে, যে গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাকে বলা হবে আদর্শ গ্যাস। আর যে গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না তাকে বলা হবে বাস্তব গ্যাস। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে বাস্তব গ্যাস আর 2 নম্বর হচ্ছে আদর্শ গ্যাস। আগে লিখলে ভালো হতো, একই কথা, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস চার্লস বয়েলের সূত্র মেনে পিভি ইজ ইকুয়াল টু আরটি বা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলবে। তাহলে যে গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলবে তাকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। আর যে গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না তাকে বলা হচ্ছে বাস্তব গ্যাস। এখন এই যে আরটা, এই আর এর মানটা আমরা বার করার চেষ্টা করব। আর এর মান অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান, এই আরটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। আরটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে পিভি ইজ ইকুয়াল টু আরটি, 1 মোল গ্যাসের ক্ষেত্রে লিখছি। তাহলে আর ইজ ইকুয়াল টু পিভি বাই কি বলতো, টি। তাহলে পিভি বাই টি, তাহলে আমরা আর এর মানটা যদি বার করতে চাই তাহলে পি মানে হচ্ছে প্রমাণ চাপ, ভি মানে হচ্ছে 1 মোল গ্যাসের প্রমাণ আয়তন, আর টি হচ্ছে আমার উষ্ণতা। তাহলে এখন পি এর জায়গায় লিখছি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তো পি কিন্তু ইন্টু 13.6 ইন্টু 981। ভি হচ্ছে 22.4 লিটার মানে 22,400 সিসি, আর টি হচ্ছে 273। এই টোটাল এন্টায়ার জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 8.31 ইন্টু 10⁻7 arg per mole, মানে মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এবার 1
জুল সমান 10⁷ তার আমরা বলতে পারি যে 8.31 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আমাদের আর এর মান, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। আরেকটা আর এর মান নির্ণয় করতে পারি, সেটাও আমরা বার করব। তাহলে 8.31 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 বা এটা। আমরা আবার একটা অল্টারনেটিভলি অন্য একটা, আমাদের প্রমাণ চাপটাকে বলা হয় 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে আমরা পি এর জায়গায় লিখব যে 1 atm অ্যাটমসফিয়ারিক প্রেসার, ভি এর জায়গায় লিখব 22.4 লিটার, আর টি এর জায়গায় লিখব 273। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 0.082, ব্যাস আর দরকার নেই, এত লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণটাকে আরেকটু ভালো করে লিখছি যে PV = RT, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কোন একটা গ্যাসের চাপ P1, আয়তন V1, পরম উষ্ণতা T1, পরবর্তীকালে পরিবর্তিত হয়ে চাপ P2, আয়তন V2, T2। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা লিখব যে P1 V1 বাই T1 is equal to P2 V2 বাই T2। P1 V1 বাই T1 is equal to P2 V2 বাই T2। আমরা এটা প্রবলেম করার জন্য আমাদের এইটা কাজে লাগবে। একটা প্রবলেম আমাদের করলেই হয়। দেখা যাক একটা প্রবলেম আমরা এখান থেকে করতে পারি। প্রবলেমটা হচ্ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে উত্তপ্ত করলে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে উত্তপ্ত করলে কোন উষ্ণতায় উহার চাপ এবং আয়তন দ্বিগুণ হবে। এইটা কোন উষ্ণতায় উহার চাপ এবং আয়তন দ্বিগুণ হবে, এটা আমরা করতে পারি। তাহলে আমরা স্টার্ট করছি। P1 V1 বাই T1 is equal to P2 V2 বাই T2। এবার এই ডান দিকটাতে আমরা সব লিখব। P1 is equal to লিখছি P, ওকে, একটা চাপ ধরে নিলাম P। V1 is equal to V, আর T1 মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 প্লাস 0 সমান 273 কেলভিন। P2 is equal to 2P, V2 is equal to 2V, আর T2 is equal to জিজ্ঞাসা চিহ্ন মানে T2টা বার করতে হবে। তো এখানে বসিয়ে দিই না, এখানে যদি আমরা বসিয়ে দিই P1 PV বাই 273 সমান 2P ইন্টু 2V বাই T2। তো এটা কেটে গেল, PV কেটে গেল, তাহলে 2 করে 4, তাহলে T2 is equal to 4 ইন্টু 273, 4 ইন্টু 273, 4 3 12, 4 28, 29, 4 2 8 2 10, 1092। এটা কিন্তু কেলভিন স্কেল, এত কে কিন্তু। তাহলে অন্তিম উষ্ণতা বা চূড়ান্ত অন্তিম কোন উষ্ণতায়, তাহলে উষ্ণতা কত, নির্ণয় উষ্ণতা 1092 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডে বার করব। ডিগ্রি সেন্টিগ্রেড সমান 819 ডিগ্রি সেন্টিগ্রেড, 819 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা আমরা প্রবলেম করলাম যেখানে PVT প্রত্যেকটাই চেঞ্জ করে। আমাদের এরকম প্রবলেমগুলো একটু ভেবে চিন্তে করতে হবে। ওকে, আমরা চলে যাচ্ছি
গ্যাসের অণুর ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী অ্যামিলিও অ্যাভোগাড্রো, ইতালি বিজ্ঞানী অ্যামিলিও অ্যাভোগাড্রো গ্যাসের অণুর ধারণা দিয়েছিলেন। তা গ্যাসের অণুর ধারণা থেকে তিনি কি বলেছিলেন, যে তার সূত্র আকারে তিনি প্রথমে প্রকল্প ছিল, কিন্তু পরে এটাকে প্রমাণিত সত্য হিসেবে ধরে নেওয়া হয়েছে। সেই জন্যে অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র কি না, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তার মানে কি, পি এবং টি আমরা টেম্পারেচার, পিটি চাপ এবং উষ্ণতা, চাপ ও উষ্ণতাকে আমরা স্থির রাখলাম। এবার আমরা যদি ভিসিসি অক্সিজেন নিই, তার মধ্যে যদি এনটা অণু থাকে, তাহলে ভিসিসি নাইট্রোজেনের মধ্যে এন সংখ্যক অণু থাকবে, ভিসিসি কার্বন ডাইঅক্সাইড CO2 কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও এন সংখ্যক অণু থাকবে, তাহলে অণু সংখ্যা সমান। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে পারি। একটা হচ্ছে যে মৌলিক গ্যাস দ্বিপরমাণু। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে মৌলিক গ্যাস দ্বিপরমাণু। মৌলিক গ্যাস যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো মৌলিক গ্যাস, এগুলো হচ্ছে দ্বিপরমাণু। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর একটা কি, যে m = 2d, আণবিক গুরুত্ব হলো বাষ্পীয় ঘনত্বের দ্বিগুণ। আর এইটা আমাদের জানতে হবে যে NTP তে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। খুব ইন্টারেস্টিং। এই 1 মোল কথাটা আমাদের একটুখানি বুঝতে হবে। এই 1 মোল না বুঝতে পারলে আমি একটু ছকের সাহায্যে আমরা দেখাচ্ছি, কতগুলো গ্যাস নিচ্ছি, যে ছকের সাহায্যে দেখাচ্ছি। এই ছকটা আমি কতগুলো গ্যাস নিচ্ছি, ধরো নাইট্রোজেন N2, আণবিক গুরুত্ব হচ্ছে 28, CO2 12 + 32 44, আণবিক গুরুত্ব 44। তাহলে এবার আমরা লিখলাম N2, তারপরে O2 নিলাম, O2 হচ্ছে 32। এইভাবে যদি আমরা নিই, এইটাকে এই 32 গ্রাম, এটা যদি গ্রামে প্রকাশ করতে হয় 32 গ্রাম হবে। এইটাকে বলা হচ্ছে 1 মোল। তাহলে কোনো পদার্থের আণবিক গুরুত্ব পরিমাণ ওজনকে বলা হচ্ছে 1 মোল। তাহলে আণবিক গুরুত্ব যদি 1 মোল হয়, তাহলে এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তার মানে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার, 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার এবং 32 গ্রাম অক্সিজেনের আয়তনও 22.4 লিটার। এটা আমাদের খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের হয়তো বললো যে NTP তে 22 গ্রাম CO2 আয়তন কত, ঐকিক নিয়মে করে 44 দেখতে পাচ্ছি, তাহলে 22 গ্রামে অর্ধেক হবে, 11.2 লিটার হবে। এটা ঐকিক নিয়মে আমরা করতে পারবো। বা বললো যে 8 গ্রাম অক্সিজেনের আয়তন কত, ঠিক একইভাবেই আমরা বলবো যে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার, 1 গ্রামের আয়তন কত, 8 গ্রামের, সেখানে বেশিও হতে পারে। এখানে একটা কথা আমরা বলবো যে মোল সংখ্যা মানে হচ্ছে পদার্থের পরিমাণ বাই হচ্ছে
আণবিক গুরুত্ব, পদার্থের পরিমাণ বাই আণবিক গুরুত্ব, এটাকে বলা হচ্ছে মোল সংখ্যা। যেমন ধরো 44 গ্রাম বদলে আমি দিলাম 66 গ্রাম CO2 দিলাম, তাহলে তার মোল সংখ্যা কত হবে? 66 হচ্ছে পদার্থের পরিমাণ, আর এটা 44, এটা কাটাকাটি করলে 3 22 66, 22 দুগুণে 44, তাহলে মোল সংখ্যা হচ্ছে 1.5। আবার যদি আমরা 64 গ্রাম অক্সিজেন নিই, তাহলে 64 লিখলাম, আর তার আণবিক গুরুত্ব হচ্ছে 32, তাহলে মোল সংখ্যা হলো এখানে 2। এইভাবে আমরা মোল সংখ্যা নিই। তাহলে মোল সংখ্যাকে যদি 22.4 লিটার দিয়ে গুণ করে দিই, তাহলে সেই এনটিপিতে সেই পরিমাণ গ্যাসের আয়তনটা আমরা সহজেই বার করতে পারবো। তাহলে এই হলো অ্যাভোগাড্রো সূত্র। এইবারেতে আমরা যে আলোচনাটা চাচ্ছি সেটা হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ। আণবিক স্তরে গ্যাসের আচরণ লিখছি, হেডলাইনটা লিখি, আণবিক স্তরে গ্যাসের আচরণ। আণবিক স্তরে গ্যাসের আচরণ বলিতে আমরা সাধারণভাবে বিজ্ঞানী ক্লসিয়াস, বোল্টজম্যান, ম্যাক্সওয়েল তারা গ্যাসের এই আচরণ সম্পর্কে, গ্যাসীয় পদার্থের অণুগুলো কিন্তু কঠিন বা তরলের থেকে একটু ডিফারেন্ট, তা এরা গ্যাসের অণুগুলির গতি প্রকৃতি সম্পর্কে যে সমস্ত তত্ত্বগুলো দিয়েছিলেন সেগুলো হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, এবং সেই গ্যাসের গতিতত্ত্বের কিছু অঙ্গীকার বেসিক পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। গ্যাসের গতিতত্ত্বের বেসিক পস্টুলেটসগুলো কি, তা সেগুলো একটু ছোট করে জানি। 1 নম্বর, প্রত্যেকটা গ্যাসের অণুকে আমরা বিন্দুভর ভাবব, বিন্দুভর, এবং প্রত্যেকের ভর সমান এবং তারা আইডেন্টিক্যাল। এবং 2 নম্বর হচ্ছে যে এই গ্যাসের অণুগুলি যে আয়তন সেটা সমগ্র গ্যাসের তুলনায় খুবই 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 নগণ্য। এবার হচ্ছে কি, গ্যাসের অণুগুলো যখন পূর্ণ স্থিতিস্থাপক, গ্যাসের অণুগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ অণুগুলো ধাক্কা লাগলে তাদের রৈখিক ভরবেগ বা গতিশক্তির কোনো রকম অপরিবর্তিত থাকে, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, এবং গ্যাসের অণুগুলি অবিরাম গতিতে কি করছে না পরস্পরের সঙ্গে ধাক্কা দিচ্ছে। যে পাত্র আছে সেই পাত্রের দেয়ালেতে ধাক্কা মারছে, এবং সেই পাত্রের দেয়ালেতে যত বেশি ধাক্কা দেবে, পাত্রের দেয়ালেতে যত বেশি ধাক্কা দেবে গ্যাসের চাপ তত কি হবে বলতো? চাপ তত বাড়বে, গ্যাসের চাপ বাড়বে। এবং ধরো একটা অণু এইখানে আছে, আর একটা অণু এইখানে আছে, এই অণুটা একটা অণু এই অণুর সঙ্গে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর পরের একটা অণু ধাক্কা লাগার মধ্যে যে পথটা অতিক্রম করছে এটাকে বলা হচ্ছে মুক্ত পথ। মুক্ত পথ বলতে যে ডিস্টেন্স ট্রাভেলড বা বিটুইন টু সাকসেসিভ কলিশন, একটা কলিশন আর একটা কলিশন। তাহলে এই যে একটা কলিশনের পর আরেকটা যে কলিশন হচ্ছে তাদের মধ্যে যে পথটা সেটাকে বলা হচ্ছে মুক্ত পথ, এগুলোকে বলা হচ্ছে মুক্ত পথ। আর গ্যাসের অণুগুলির গতিবেগ বলেছি 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। গ্যাসের অণুগুলির গতিবেগ 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। এবং এই গ্যাসের গতিতত্ত্বের এই অঙ্গীকার থেকে এবং ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে গ্যাসের চাপে আমরা রাশিমালাটা বার করা হয়েছে। P is equal to 1/3 mN
সি স্কোয়ার। সিটা কি? গ্যাসের অণুর গড় বর্গবেগ। গ্যাসের অণুগুলির গড়, অণুগুলির সবাই তো গতিবেগ সমান না, তাহলে গ্যাসের অণুগুলির গড় বর্গ। এম হচ্ছে একটা অণুর ভর, এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। তাহলে যদি আমরা 1 মোল গ্যাস নিই তাহলে ধরো পিভি ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে 1/3 এম এন ইন্টু ভি সি স্কোয়ার। এই কোয়ান্টিটিটা কি হবে? তার আণবিক গুরুত্ব হবে। তাহলে পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম সি স্কোয়ার, কারণ এম এন ভি এটা মানেই হচ্ছে ওই গ্যাসের আণবিক গুরুত্ব। আবার পিভি ইজ ইকুয়াল টু কি? পিভি ইজ ইকুয়াল টু আরটি, তাহলে আমরা লিখতে পারি যে আরটি ইজ ইকুয়াল টু 1/3 এম সি স্কোয়ার। তাহলে আমরা লিখছি যে তাহলে এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3RT। ওকে, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3RT বাই এম, তাহলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে √3RT বাই এম। ইয়েস, 3RT বাই এম। নাও এখানে লিখছি, দেখো এইটা 3R M এগুলো কনস্ট্যান্ট বলে, তাহলে গ্যাসের অণুগুলির গতিবেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। তাহলে কি হচ্ছে? এইটা হচ্ছে গ্যাসের অণুগুলির গতিবেগ, গতিবেগটা পরম উষ্ণতা ভালো করে বড় করে লিখি, পরম উষ্ণতা বর্গমূলের সমানুপাতিক। তাহলে সি প্রপোর্শনাল টু √T, এটা কোশ্চেন থাকতে পারে। তাহলে পরম উষ্ণতা মানে পরম শূন্য উষ্ণতা যদি হয়, টি যদি 0 হয়ে যায়, তাহলে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলোর গতিবেগ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে টি ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের গতিবেগ কত? শূন্য। আবার বলতে পারি কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য, তাহলে সেটাও বলবো যে আমরা পরম শূন্য। এবার গতিবেগ যদি এইটা হয়, তাহলে অণুগুলির গতিশক্তিটা কি হবে? তাহলে গতিশক্তি যখন বার করবো, ই ইজ ইকুয়াল টু, আমরা জানি কি গতিশক্তি, ই ইজ ইকুয়াল টু ½ এম সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার যখন করছি, অন্যান্য কোয়ান্টিটিগুলো তো ফিক্সড, তাহলে সি স্কোয়ার যখন করছি তাহলে সি স্কোয়ার প্রপোর্শনাল টু, তাহলে কি হয়ে যাবে? টি। তাহলে এখানেই হচ্ছে তাহলে এখানে যদি ½ এম সি স্কোয়ার যদি একটা অণু যদি নিই, তাহলে আমরা সেখান থেকে আমরা বলতে পারবো যে সি স্কোয়ার প্রপোর্শনাল টু টি। তারপরে সি স্কোয়ার প্রপোর্শনাল টু টি, অর্থাৎ গ্যাসের অণুগুলির গতিশক্তি, এখানে লিখছি গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। পরম উষ্ণতার সমানুপাতিক, গ্যাসের অণুগুলির গতিশক্তি পরম উষ্ণতা সমানুপাতিক। এই হলো মোটামুটি আমাদের গ্যাসের আণবিক স্তরে গ্যাসের আচরণ সম্পর্কে বললাম। দুটো কনক্লুশন, একটা টি √T, গ্যাসের অণুগুলোর গতিবেগ হচ্ছে পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক, আর সি স্কোয়ার প্রপোর্শনাল টু টি মানেই হচ্ছে গতিশক্তি পরম উষ্ণতা সমানুপাতিক। আচ্ছা, আমরা একটা লাস্ট আইটেম, যে আমরা তো আদর্শ গ্যাস সমীকরণটা বার করেছি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যাই বলো পিভি ইজ ইকুয়াল টু আরটি বা এনআরটি একই কথা। যাই হোক, আমি লিখছি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি লিখলাম। এইবারেতে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের যে আচরণ তার থেকে বিচ্যুতি, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বলছি কেন? বাস্তব গ্যাসের আচরণ আদর্শ
গ্যাস থেকে যাই হোক লিখলাম বিচ্যুতি। তার মানে কি, বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাস সমীকরণটা মেনে চলছে। আমরা গ্যাসের গতিতত্ত্বের যে অঙ্গীকারগুলো করেছিলাম, সেখানে বলা হয়েছিল গ্যাসের অণুগুলি বিন্দু হয় এবং গ্যাসের যে আয়তন, গ্যাসের যে বিশাল আয়তন, সেই পাত্রের আয়তন, যে আয়তন জুড়ে গ্যাসটা রয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য। কিন্তু বাস্তবে দেখা যায় যে গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য বললেও কিন্তু কিছু আয়তন থেকে যায়। তাহলে একটা সমস্যা তৈরি হলো। আরেকটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে গ্যাসের গতিতত্ত্বে বলেছিলাম যে এই যে গ্যাসের একটা অণু রয়েছে, এই একটা গ্যাসের অণু রয়েছে, এই একটা অণু, এদের মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, কিন্তু আছে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি না থাকলে যে চাপটা হতো তার থেকে চাপটা কম হয়, তাহলে একটা রাশি কিন্তু আমাদের চাপটা কিন্তু যে পি ধরা হয় সেটা পি নয়। আবার গ্যাসের আয়তন বলতে ওই যে পাত্রের আয়তন, তাহলে অণুগুলোর আয়তনকে বাদ দিতে হবে। তাহলে আমরা এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশনটা আমরা মোটামুটি কি লিখব, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু এনআরটি। পি এর সঙ্গে একটা কোয়ান্টিটি যোগ হলো, আর গ্যাসের অণুগুলোর আয়তন যেহেতু থাকছে সেই জন্যে তা থেকে আয়তনটা ভি মাইনাস বি পোর্শন বাদ দিলাম। এগুলো কনস্ট্যান্ট টার্ম। এটা ভ্যান ডার ওয়াল বলে একজন বিজ্ঞানী, তিনি এই ইকুয়েশনটা দিয়েছিলেন। মোটামুটি এই ইকুয়েশনটা বলা যেতে পারে যে সমস্ত গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সমস্ত গ্যাসের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। এইবার একটা শর্ত আমরা বলতে পারি যে লো প্রেসার যদি হয়, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অথবা আমরা এই ইকুয়েশনটা কারেক্ট করে আমরা লিখতে, তাহলে নর্মালি নিম্ন কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এই কোয়েশ্চেনটা থাকলে তাহলে বলতে হবে যে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাই মোটামুটি এই চ্যাপ্টারগুলোতে কিছু ছোট ছোট প্রশ্ন তো থাকবেই, অনেক প্রশ্ন থাকবে। আমরা আদর্শ গ্যাস সমীকরণটা একটা বড় কোয়েশ্চেন, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা ডিডাকশনটা দিতে পারে। এটা একটা 3 নম্বরের কোয়েশ্চেন থাকতে পারে। চার্লসের সূত্র, বয়েলের সূত্র, পরম শূন্য উষ্ণতার মান কত, এগুলো সম্পর্কে আমরা তো জেনেছি। এই ভিডিওতে আমরা আগের ভিডিওতে করেছি এবং ছোট ছোট প্রশ্ন আসবে এবং প্রশ্নগুলো আমি যেভাবে ডিসকাশন দিয়েছি তাতে প্রায় সব প্রশ্নের উত্তর ওই কথার মধ্যেই পেয়ে যাবে। আর আমাদের ম্যাথামেটিক্স একটা খুব ইম্পর্টেন্ট, এই রিলেশনটা কিন্তু P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু আমাদের একটা অঙ্ক, 3 নম্বরের একটা অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে এবং একটু টুইস্ট করেও দিতে পারে। সেই জায়গাতে তোমাদের বেশি পরিমাণেতে কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে।
এই ইকুয়েশান দিয়ে। এটা কিন্তু যেন একদম মিস না হয়। এবং সেখানেতে আমরা যদি এই যে ইকুয়েশনটাতে এখানে যদি উষ্ণতা স্থির থাকে তাহলে এটা T1 আর T2 এটা বাদ চলে গেছে, তখন হয়ে যাবে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। যদি চাপ স্থির থাকে তাহলে কি হয়ে যাবে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। তাহলে এটা অথবা এখানে কি তাহলে এখানে হচ্ছে যে T হচ্ছে স্থির উষ্ণতা, স্থির T হলে স্থির হলে এটা তাহলে এটাও যায় এটাও যায় একই। আর এখানে কি P হচ্ছে স্থির, তাহলে এখানে এই রিলেশনটা পাবো। আর তা না হলে তিনটেই যদি পরিবর্তিত হয় সেখানেতে এইটা আসবে এবং ক্যালকুলেশনটা আমাদের ঠিক করে করতে হবে। সাধারণভাবে আমাদের অঙ্কগুলোতে যে সমস্ত ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো কিন্তু মোটামুটি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করার পক্ষে খুব একটা শক্ত হবে না। তবে আমাদের পার্ট মার্কিং আছে, ক্যালকুলেশনের জন্য হয়তো হাফ নাম্বার বাদ যাবে। আমি যদি ঠিক এন্ট্রিগুলো যদি ঠিকভাবে রাখি, আমি আবার বলছি প্রবলেম সলভ করতে গিয়ে আমরা খুব ভুল করি। প্রথমে প্রবলেমটা আমি একটু করে আলোচনা করে নিচ্ছি একটুখানি, যে যখন আমরা প্রবলেম সলভ করব তখন কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে রিলেশনটা লিখলাম P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, এটা লিখলাম। যদি স্থির উষ্ণতা বলে তাহলে আমরা বলবো যে T1 ইজ ইকুয়াল টু T2, অতএব P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এবার এইখানেতে P1টা ধরো, আমি বলছি P1টা ধরো আমি বললাম যে 95 সেমি, V1 ইজ ইকুয়াল টু ধরো 1600 সিসি। আচ্ছা, P2 ইজ ইকুয়াল টু ধরো আমি বললাম যে 76 সেমি। তাহলে V2 ইজ ইকুয়াল এইটা এইখানটাতে লিখলেই আমার যা যা দেওয়া আছে, যে সমস্ত ডাটাগুলো দেওয়া আছে সেগুলোকে আমাদের লিখে ফেলতে হবে। ইয়েস, তবে আমরা প্রবলেমটা খুব সহজে সলভ করতে হবে। এখন বসাই, P1 এর জায়গায় লিখলাম 95, এটা লিখলাম 1600, P2 এর জায়গায় লিখলাম 76, তারপরে V2। তাহলে 76 নিচে নেমে যাবে, আমি তারা ভালো করে লিখছি। V2 ইজ ইকুয়াল টু তাহলে 95 ইন্টু 1600 বাই 76, 4 19 76 আর 5 19 95। দেখতে পাচ্ছ কেটে গেল 4, এটা হয়ে যাচ্ছে 400, 4 4 16, 4 4 5 20, তার মানে 2000 সিসি। তার মানে দেখা যাচ্ছে যে 76 সেমি চাপে গ্যাসটার আয়তন হচ্ছে 2000 সিসি। এবং কি করে আমরা প্রেডিকশনটা কিভাবে করব, যে 95 মানে বেশি চাপে আয়তনটা কম আছে, তাহলে চাপটা কমে গেলে আয়তনটা বেশি হবে। এখান থেকে একটা প্রেডিকশন আমরা করতে পারি। এইভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। আবার বলছি যে টেক্সট বুক ভালো করে পড়তে হবে এবং অনুশীলনীর কোয়েশ্চেনগুলো ভালো করে দেখতে হবে। এবং আমার মনে হয় যে এই প্রবলেমগুলো সলভ করতে কোনো অসুবিধা হবে না। যেমন আমি বললাম যে একটা প্রবলেম বললাম, ধরো আমি বলছি যে 88 গ্রাম CO2 NTP-তে আয়তন। এবার আমার অপশন দেওয়া আছে, তাহলে 88 গ্রাম কিন্তু বলেছি, তার মানে আণবিক হচ্ছে 44, তাকে 2, তাহলে এখানে মোল সংখ্যা কত 88 বাই 44 সমান হচ্ছে 2, এবং তাকে 22.4, তার মানে 44.8 লিটার। এটা একটা অপশন থাকবে। তাহলে সঠিক অপশানেতে তোমাদেরকে এটা লিখতে হবে যে সঠিক অপশানেতে আমাদের এটা থাকবে। অন্যান্য মান থাকবে 22.4 রইল, 11.2 লিটার এরকম দিল। অপশানগুলো আমাদের এইভাবে সঠিক অপশানটা চুজ করতে হবে, বা এটা ওই দিক নিয়মে করলেও চলবে। তারপরে তো হয়তো বলে দিল যে পরম স্কেলে জলের পূর্ণাঙ্ক কত, তাহলে ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু 273 প্লাস স্মল t, তাহলে 273 প্লাস স্মল t হচ্ছে 100, তাহলে 373K। তাহলে আমরা এখানে 373K পেলাম। এভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, আজকের ক্লাস এইখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।